আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পার্ট এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আলম সৌদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 3 অ্যাকাউন্টিং প্রসেস এর প্রথম ক্লাস করব। তো প্রথম ক্লাসে আপনাদের প্রথমেই যা জানতে হবে তা হচ্ছে হিসাব বিজ্ঞানে ব্যবহৃত কতিপয় বাংলা শব্দের ইংরেজি শব্দ প্রথমে আমাদের জানতে হবে। কারণ যেহেতু আপনারা বিবিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টই হোক বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টই হোক, ফিনান্স ডিপার্টমেন্টই হোক অথবা মার্কেটিং ডিপার্টমেন্টই হোক, আপনাদের যখন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর অঙ্কলি করতে হবে অথবা ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং এর অঙ্কলি করতে হবে, তখন আপনাদের ইংলিশে অঙ্কলি করতে হবে। তো যেহেতু আপনারা এইচএসসি পর্যন্ত বাংলায় অঙ্কলি করে আসছেন, সেহেতু আপনাদের ইংলিশ শব্দগুলি অপরিচিত। তাই আজকে প্রথম ক্লাসে আপনাদের যেটা আমি শিখাবো সেটা হচ্ছে বাংলা শব্দের ইংরেজি শব্দগুলি শিখাবো। তো আপনারা জানেন প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্যের যে ইংলিশ শব্দ সেটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি অথবা ইনভেন্টরি লিখবেন। ইনভেন্টরি ব্র্যাকেটের মধ্যে ডেট লেখা থাকতে পারে 1/1/2025। এই হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। তারপরে যে শব্দটা আছে সেটা হচ্ছে ক্রয়। আমরা বাংলাতে ক্রয় জানি, কিন্তু ইংলিশে হচ্ছে পারচেস। PURCHASE, পারচেস। পারচেজের বাংলা অর্থ হচ্ছে ক্রয়। ক্রয় ফেরত। ক্রয় ফেরতের ইংলিশ শব্দ হচ্ছে পারচেস রিটার্ন। পারচেস রিটার্ন। ক্রয় ফেরত মানে হচ্ছে পারচেস রিটার্ন। তারপর ক্রয় বার্তা পারচেস ডিসকাউন্ট। ডিসকাউন্টের বাংলা অর্থ হচ্ছে বার্তা। তার মানে কি পারচেস ডিসকাউন্ট অর্থ হচ্ছে ক্রয় বার্তা। এখন হচ্ছে ক্রয় পরিবহন। ক্রয় পরিবহনের একের অধিক শব্দ আছে, যেমন ধরেন ক্যারেজ ইন, ক্যারেজ ইন অথবা ট্রান্সপোর্টেশন ইন, ট্রান্সপোর্টেশন ইন অথবা ফ্রাইটিং। ফ্রাইট, FREIGHT, ফ্রাইট ইন। তো ক্যারেজ ইন, ট্রান্সপোর্টেশন ইন, ফ্রাইট ইন এর বাংলা অর্থ হচ্ছে ক্রয় পরিবহন খরচ। তারপর হচ্ছে বিক্রয়। বিক্রয়ের ইংলিশ হচ্ছে সেলস। সেলসের বাংলা অর্থ হচ্ছে বিক্রয়। বিক্রয় ফেরত, রিটার্ন যেহেতু ফেরত ছিল তার মানে সেলস রিটার্ন। সেলস রিটার্নের বাংলা অর্থ হচ্ছে বিক্রয় ফেরত। তারপর হচ্ছে কি বিক্রয় বার্তা মানে হচ্ছে সেলস ডিসকাউন্ট। সেলস ডিসকাউন্ট, বিক্রয় বার্তা। তারপর হচ্ছে বিক্রয় পরিবহন খরচ। ক্রয় পরিবহন হলে হচ্ছে ইন হয়, আর বিক্রয় পরিবহন হলে আউট হবে। তার মানে কি ক্যারেজ ইন হচ্ছে ক্রয় পরিবহন খরচ, কিন্তু ক্যারেজ আউটওয়ার্ডস হচ্ছে ক্যারেজ আউট অথবা ট্রান্সপোর্টেশন আউট। ট্রান্সপোর্টেশন আউট অথবা ফ্রাইট আউট। সবগুলি শব্দের বাংলা অর্থ হচ্ছে কি বিক্রয় পরিবহন খরচ। তারপর হচ্ছে বিক্রিত পণ্যের বিল। এটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ,
কারণ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ছাড়া আমরা আর্থিক বিবরণীর অঙ্কগুলি করতে পারি না। বিক্রিত পণ্যের ব্যয়ের ইংলিশ শব্দ হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তারপর হচ্ছে মজুরি, মজুরির ইংলিশ হচ্ছে ওয়েজেস। যেহেতু খরচ সাথে একটা শব্দ বাড়তি যোগ করবেন, সেটা হচ্ছে এক্সপেন্স। অগ্রিম, অগ্রিম মানে হচ্ছে প্রিপেড, প্রিপেড অথবা অ্যাডভান্স। বকেয়া, বকেয়ার ইংলিশ কয়েকটা শব্দ আছে, ডিউ, নট পেড, অ্যাক্রোড, টু বি পেড। এই সমস্ত শব্দগুলিকে বাংলাতে বকেয়া বলে। টু বি পেড পরিশোধ করতে হবে, অ্যাক্রোড পরিশোধ করা হয়নি, নট পেড পরিশোধ করা হয়নি, ডিউ বকেয়া। তারপর হচ্ছে সমাপনী মজুত পণ্য মানে হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি। তারপর আমাদের যেটা শিখতে হবে, পরের শব্দগুলি দেখেন কি হচ্ছে, মোট লাভ মানে হচ্ছে গ্রস প্রফিট, গ্রস প্রফিট। নেট লাভ মানে হচ্ছে নেট প্রফিট। আপনাদের অবশ্যই এই শব্দগুলি ছাড়া প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর অঙ্কগুলি করা সম্ভব না। তারপর হচ্ছে বেতন, স্যালারি, স্যালারি এক্সপেন্স, বেতন খরচ। বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। তারপর হচ্ছে মনিহারি, সাপ্লাইস, মনিহারি। অবচয়, ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন। আয়, রেভিনিউ অথবা ইনকাম, আয়। তারপর যেটা সেবা আয়, সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ। তারপর বিমা খরচ, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স। খেয়াল করেন, আপনাদের অবশ্যই এগুলো জানতে হবে। নেট কোন হতে উপর লেখা আছে দোস্তরি মানে হচ্ছে কমিশন। যদিও আপনারা বাংলাটা জানেন কিন্তু ইংলিশটা জানতে, যদিও ইংলিশটা জানেন কিন্তু বাংলাটা জানতেন না। কমিশন হচ্ছে ইংলিশ শব্দ আর দোস্তরি হচ্ছে বাংলা, কমিশন। দোস্তরি, বিনিয়োগের সুদ, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। আপনাদের অবশ্যই ইংলিশ শব্দগুলি ভালো করে শিখতে হবে। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট বাংলা অর্থ হচ্ছে বিনিয়োগের সুদ। তারপর মূলধনের সুদ, ইন্টারেস্ট, সুদ তো ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ক্যাপিটালের বাংলা অর্থ হচ্ছে মূলধন। আমরা কি ইন্টারেস্ট অন ক্যাপিটাল সমান হচ্ছে মূলধনের সুদ। তো ভাড়া, ভাড়া মানে হচ্ছে রেন্ট, রেন্ট এক্সপেন্স। যদি অফিস ভাড়া হয় তো অফিস রেন্ট লিখতে হবে। বিলম্বিত বিজ্ঞাপন, ডেফার্ড অ্যাডভার্টাইজিং, ডেফার্ড অ্যাডভার্টাইজিং, বিলম্বিত বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিং। অব্যবহৃত মনিহারি, আনইউজড সাপ্লাইস, আনইউজড সাপ্লাইস। পুঞ্জীভূত অপচয়, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন।
সিএসএন। তারপর হচ্ছে খরচ, এক্সপেন্সেস, এক্সপেন্সেস খরচ, বিদ্যুৎ খরচ, ইলেকট্রিসিটি এক্সপেন্স, ইলেকট্রিসিটি এক্সপেন্স। তারপর হচ্ছে যাতায়াত খরচ, সেটাও রেন্ট এক্সপেন্স লিখতে পারেন, ভাড়া খরচ, যাতায়াত খরচ একই কথা, রেন্ট এক্সপেন্স। তারপর যেটা আছে বাট্টা, ডিসকাউন্ট, ডিসকাউন্টের বাংলা অর্থ হচ্ছে বাট্টা। আপনাদের অবশ্যই ভালো করে শব্দগুলি আয়ত্তে আনতে হবে। মেরামত খরচ, রিপেয়ার এক্সপেন্স, রিপেয়ার এক্সপেন্স মানে হচ্ছে মেরামত খরচ। তারপর যে শব্দগুলি জানতে হবে, উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ, ইন্টারেস্ট। যেহেতু আমরা অঙ্ক করার সময় এই আয় ব্যয় হিসেবটা আগে করতে হয়, সে তোমরা আয় ব্যয় হিসেবের যে সমস্ত শব্দগুলি আসে বাংলায়, ওই শব্দগুলির ইংলিশগুলো আগে শিখে নিচ্ছি। ইন্টারেস্ট অন উত্তোলন, উত্তোলনের ইংলিশ হচ্ছে ড্রয়িংস, ড্রয়িংস অথবা উইথড্র, WITHDREW, উত্তোলনের সুদ। ব্যাংক ঋণের সুদ, ইন্টারেস্ট হচ্ছে সুদ, আর যেহেতু ব্যাংক ঋণের সুদ বের করতে হবে, ইন্টারেস্ট অন ব্যাংক লোন, ব্যাংক লোনের সুদ হচ্ছে ইন্টারেস্ট অন ব্যাংক লোন, ব্যাংক ঋণের সুদ। প্রদত্ত বার্তা, ডিসকাউন্ট এক্সপেন্স, ব্যাংকে জমা মানে হচ্ছে ক্যাশ অ্যাট ব্যাংক, ব্যাংকে জমা। দেনাদার মানে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল, RECEIVABLE, অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে দেনাদার। তারপর প্রাপ্ত বার্তা, ডিসকাউন্ট ইনকাম, যেহেতু পেয়েছি আমরা ইনকাম হবে এটা, ডিসকাউন্ট ইনকাম। তারপর হচ্ছে হাতে নগদ, ক্যাশ ইন হ্যান্ড, হাতে নগদ। ব্যাংকে জমা হচ্ছে ক্যাশ এট ব্যাংক। বিনিয়োগ, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের বাংলা অর্থ হচ্ছে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। তারপর হচ্ছে প্রাপ্য বিল, নোটস রিসিভেবল, নোটস রিসিভেবল, RECEIVABLE, নোটস রিসিভেবল। আসবাবপত্র, ফার্নিচার, FURNITURE, ফার্নিচার। দালান কোঠা, বিল্ডিংস, BUILDINGS, বিল্ডিংস। বন্ধক ঋণ, মর্টগেজ লোন, মর্টগেজ লোন। তারপর হচ্ছে মূলধন, মূলধনের ইংলিশ হচ্ছে ক্যাপিটাল, যেটা ছাড়া আমাদের ব্যবসায় অচল। প্রদেয় বিল, নোটস পেয়েবল, প্রদেয় বিল একটা দায়। কুঋণ, ব্যাড ডেট, কুঋণ। যন্ত্রপাতি, মেশিনারি। আপনাদের এই ক্লাসটা যদিও আমি হালকাভাবে নিচ্ছি, হালকাভাবে কথা বলছি, তবে আপনাদের অবশ্যই গুরুত্ব দিয়ে অঙ্কগুলি করতে হবে বা গুরুত্ব দিয়ে শব্দগুলি শিখতে হবে। ব্যাংক ঋণ, ব্যাংক লোন। আর যেহেতু অনলাইন ক্লাস, আপনারা একটু মনোযোগ দিয়ে অবশ্যই শব্দগুলি শুনবেন এবং মুখস্থ রাখবেন। ঋণপত্র, বন্ড অথবা ডিবেঞ্চার। উত্তোলন, ড্রয়িংস, DRAWINGS, ড্রয়িংস অথবা উইথড্র। তারপর হচ্ছে পাওনাদার, অ্যাকাউন্টস পেয়েবল,
অ্যাকাউন্টস পেয়েবল। তারপর পুর ইনসুরেন্সিটি, ব্যাড ডেটস, অ্যালাউন্স ফর ব্যাড ডেট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট। তারপর হচ্ছে তাদের আরো কিছু শব্দ ছিল, সেই শব্দগুলো আমি লিখে দিচ্ছি। দেখেন, উপযোগ খরচ, উপযোগ খরচ মানে হচ্ছে ইউটিলিটি এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স। তারপর ছিল গ্রহণ মানে হচ্ছে রিসিপ্ট, RECEIVED, রিসিপ্ট। প্রদান বা পরিশোধ, পেইড। বিবিধ খরচ, মিসসেলেনিয়াস এক্সপেন্স, মিসসেলেনিয়াস এক্সপেন্স, বিবিধ খরচ। এই হচ্ছে আমাদের মূল শব্দগুলি, যে শব্দগুলি ছাড়া আমরা হিসাব বিজ্ঞানের অঙ্কগুলি করা সহজ হবে না। তো আপনারা অবশ্যই এই শব্দগুলি এই ক্লাসটা থেকে দেখবেন এবং নোট করবেন। পাশাপাশি আমরা আজকে দুইটা জ্যামিতির অঙ্ক করব। ওই জ্যামিতির অঙ্কগুলি করার আগে আমরা যে সূত্রগুলিকে হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র নামে চিনি, ওই সূত্রগুলি আমরা শিখব। তো চলুন আমরা দেখি কি ছিল হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র। হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্রগুলি হচ্ছে ব্যক্তিবাচক হিসাবে। ব্যক্তিবাচক হিসাব বলতে কি বোঝায়? কোন ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নামে যে হিসাব খোলা হবে সেটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। আবারও বলছি, কোন ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নামে যে হিসাব খোলা হয় সেটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। তো এই ব্যক্তিবাচক হিসেবে দুইটি পক্ষ থাকবে। যে পক্ষ গ্রহণ করবে তাকে ডেবিট করতে হবে, আর যে পক্ষ প্রদান করবে তাকে ক্রেডিট করে নিতে হবে। তো যিনি গ্রহণ করে ডেবিট, যিনি প্রদান করে ক্রেডিট। এখন সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক বলতে কি, যে সমস্ত হিসাবের মাধ্যমে সম্পদ বাড়বে এবং কমবে ওইগুলিকে সম্পত্তিবাচক হিসাব বলবে। তো সম্পদ বাড়লে কি হবে? সম্পদ বাড়লে ডেবিট হয়, আর সম্পদ কমলে ক্রেডিট হবে। তারপর হচ্ছে নামিক হিসাব। আমরা জানি নামিক হিসাব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ব্যয়বাচক হিসাব আর একটা হচ্ছে আয়বাচক হিসাব। ব্যয়বাচক হিসাবগুলি কোনগুলি? যে হিসাবের মাধ্যমে আমাদের খরচ হবে ওইগুলি হচ্ছে নামিকের মধ্যে ব্যয়বাচক হিসাব, আর যে হিসাবগুলির মাধ্যমে বা যে লেনদেনগুলির মাধ্যমে আমাদের আয় হবে সেইগুলি হচ্ছে আয়বাচক হিসাব এবং নামিকের মধ্যে আয়বাচক হিসাব। তো যদি খরচ বাড়লে ডেবিট করতে হবে, খরচ কমলে ক্রেডিট করতে হবে, এটা আমরা খুব ভালো করে জানি। তো আয়বাচক হিসাবে কি হবে? আয় কমলে ডেবিট হবে, আয় বাড়লে ক্রেডিট হবে। আবার বলছি, আয়বাচক হিসাবে আয় কমলে ডেবিট হয়, আয় বাড়লে ক্রেডিট হয়। তারপর মূলধন বা দায়বাচক হিসাবে মূলধন বা দায় কমলে ডেবিট হবে, মূলধন বা দায় বাড়লে ক্রেডিট হবে। তো আমরা যদি এখন সংক্ষেপে বলতে যাই, ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব এবং ব্যয় হিসাব, এই তিনটা বাড়লে ডেবিট এবং কমলে ক্রেডিট হবে। ব্যক্তিবাচক, ব্যক্তি, সম্পত্তি, এবং খরচ, এইগুলি বাড়লে ডেবিট হবে। খরচ বাড়লে ডেবিট, আর কমলে ক্রেডিট হবে। এই পাঁচটা সূত্র থেকে এক নম্বর সূত্র এটা হলো যে ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব এবং খরচ, এই তিনটে হিসাব যদি বাড়ে তখন ডেবিট হয়, আর কমলে ক্রেডিট হবে। আর দুই নম্বর সূত্র যদি আমরা রূপান্তর করি, আয় মূলধন এবং দায়,
আয় মূলধন দায় এইগুলি যদি কমলে ডেবিট হবে, বাড়লে ক্রেডিট হবে। তো এখন এই সূত্রের উপর ভিত্তি করে আমরা ছোট ছোট দুইটা অঙ্ক করবো আজকে, যেহেতু আমাদের প্রথম ক্লাস। তো চলুন দেখি আমাদের প্রশ্নগুলি কি ছিল। 1 নম্বর প্রশ্ন কি বলছে, শো দেখাও দ্য জার্নাল এন্ট্রি জাবেদা দাখিলা অফ দ্য ফলোইং ট্রানজাকশন, নিচের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও। কি বলছে 1 নম্বর দেখেন কি বলছে, ইনভেস্টমেন্ট বাই দ্য ওনার টাকা 2,50,000 মালিক কর্তৃক ব্যবসায় বিনিয়োগ করা হলো। আমরা জানি মালিক যখন ব্যবসায় টাকা নিয়ে আসে তখন ব্যবসায় টাকা বাড়বে, আর টাকা বাড়ার সাথে সাথে সম্পদ বাড়বে। তার মানে কি ওই নগদ টাকা হচ্ছে সম্পদ, নগদ টাকা যেহেতু সম্পদ বললে ডেবিট হয়, ক্যাশ ডেবিট করতে হবে। আর মালিক যখন কোনো কিছু বিনিয়োগ করবে তখন আমাদের মূলধন বাড়বে, এই জন্য মূলধনের ইংলিশ যেটা ছিল ক্যাপিটাল, ওই ক্যাপিটালকে ক্রিয়েট করতে হবে। কারণ কি মূলধন বাড়ার সাথে সাথে দায় বাড়বে, ব্যবসায় দায় বাড়লে ক্রিয়েট হয়, এই জন্য ক্যাপিটালটাকে ক্রিয়েট করতে হবে। তারপর 2 নম্বর কি ছিল, পারচেজ ক্রয় করা হলো মেশিনারি ফর ক্যাশ, নগদে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। তো আমরা জানি যদি ব্যবহারের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করা হয় তখন যা কিনা হবে বা ক্রয় করা হবে তাকে ডেবিট করতে হবে। আবারও বলছি, ব্যবহারের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করা হলে যা কেনা হয় তাকে ডেবিট করতে হয়। তার মানে এখানে যেহেতু মেশিনারি কেনা হয়েছে, যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, সেহেতু আমাদের মেশিনারি বাড়বে, মেশিনারি ডেবিট করতে হবে। আর যেহেতু আমরা নগদে কিনে আনছি, আমরা যদি কারো কাছ থেকে কোনো কিছু কিনে নিয়ে আসি তখন আমাদের নগদ টাকা কমে যায়, আর যখন নগদ টাকা কমবে তখন ক্যাশ টাকা কমবে, ক্যাশ টাকা কি করতে হবে, ক্রেডিট করে দিতে হবে। তার মানে কি 2 নম্বর যেটা হবে সেটা হচ্ছে মেশিনারি ডেবিট, ক্যাশ ক্রেডিট। তারপর আমরা যদি তৃতীয় যেটা দেখি কি ছিল, পারচেজ স্টেশনারি অন ক্রেডিট। অন ক্রেডিটের বাংলা অর্থ হচ্ছে বাকিতে। তো অন ক্রেডিট, ডিউ, নট পেড এগুলো হচ্ছে বাকি। বাকিতে স্টেশনারি কেনা হয়েছে মানে হচ্ছে মনিহারি বাকিতে ক্রয় করা হয়েছে। যেহেতু মনিহারি কেনা হয়েছে, মনিহারি হচ্ছে ব্যবসার জন্য খাতা, কলম, রাবার, পেন্সিল, স্ট্যাপলার এই জাতীয় যে সমস্ত শব্দ ওই জিনিসপত্রগুলি ছিল সবগুলি হচ্ছে মনিহারি। অর্থাৎ মনিহারি বা স্টেশনারি যেগুলো আছে এগুলো হচ্ছে ব্যবসায় ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয়। আর ব্যবহারের উদ্দেশ্যে যখন আমরা কোনো কিছু ক্রয় করব তখন যা ক্রয় করব ব্যবহারের উদ্দেশ্যে তাকে ডেবিট করব। এখানে যেহেতু স্টেশনারি কেনা হয়েছে, স্টেশনারি ডেবিট হবে। আর আমরা যখন বাজারে গিয়ে কোনো কিছু কিনি, যদি বাকিতে কিনি, যার কাছ থেকে কিনবো তাকে আমাদের টাকা পরিশোধ করতে হয়। যাকে আমাদের পরিশোধ করতে হবে ওই ব্যক্তি হচ্ছে আমাদের জন্য পাওনাদার। পাওনাদার যেহেতু আমাদেরকে বাকি ব্যক্তিতে বিক্রি করলো আমাদের কাছে, সেহেতু উনি আমাদেরকে সুবিধা দিচ্ছে, ব্যক্তিবাচক হিসেবে যিনি সুবিধা প্রদান করে তাকে ক্রিয়েট করতে হয়। এছাড়া ওই পাওনাদার হচ্ছে আমাদের জন্য একটা দায়, কারণ তাকে আমাদের টাকা পরিশোধ করতে হবে, মানে দায় বাড়ছে, দায় বাড়লেও ক্রেডিট হয়। এই ক্ষেত্রে অ্যাকাউন্টস পেবলকে ক্রিয়েট করতে হবে। তার মানে কি স্টেশনারি ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট হবে। তারপর কি আছে, সার্ভিস রেন্ডার্ড ফর ক্যাশ, নগদে সেবা প্রদান করা হয়েছে। আমরা যখন নগদে সেবা প্রদান করব তখন নগদে সেবা প্রদান করবো মানে কি, আমরা কাজ করে দেবো তখন আমাদেরকে নগদ টাকা দিয়ে দেবে। অর্থাৎ যখন আমরা কাজ করে নগদ টাকা পেয়ে যাই তখন হচ্ছে নগদে সেবা প্রদান করা হয়। তখন আমাদের যেহেতু নগদ টাকা বাড়বে, ক্যাশ ডেবিট করতে হবে আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট করতে হবে। তারপর আমরা যদি প্রবলেম 2 দেখি, জার্নালাইজ দেয়ার ফলোইং ট্রানজাকশন, নিচের লেনদেনগুলো জাবেদা দাখিলা দেখো। 1, ইনভেস্টমেন্ট বাই দ্য ওনার টাকা 5 লাখ, মালিক কর্তৃক বিনিয়োগ করা হয়েছে। তার মানে কি মালিক বাড়ি থেকে টাকা নিল ব্যবসার জন্য নগদ টাকা বাড়বে, মানে ক্যাশ ডেবিট করতে হবে। আর ক্যাপিটাল হচ্ছে মালিকের জন্য একটা দায়, ব্যবসা থেকে মালিককে এই টাকাটা পরিশোধ করতে হবে, ব্যবসার জন্য এটা একটা দায়। আর দায় বাড়লে ক্রিয়েট করতে হয়, এই জন্য ক্যাপিটালটাকে ক্রিয়েট করে দিতে হবে। তারপর পারচেস ফার্নিচার অন ক্রেডিট, ফার্নিচার ক্রয় করা হয়েছে অন ক্রেডিট। অন ক্রেডিটের বাংলা অর্থ হচ্ছে বাকিতে। অন ক্রেডিট যেহেতু বাকিতে, তো বাকিতে ফার্নিচার ক্রয় মানে বাকিতে আসবাবপত্র ক্রয় করা হয়েছে। আসবাবপত্র তো অবশ্যই ব্যবসায় ব্যবহার করবে, ব্যবহার করার উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করলেই পারচেস বাদ যাবে, যা ক্রয় করা হবে তাকে ডেবিট করতে হবে। তার মানে কি ফার্নিচার ডেবিট হবে। আর যেহেতু আমরা বাকিতে ক্রয় করলাম, বাকিতে ক্রয় করলে আমরা যার কাছ থেকে কিনি তাকে টাকা পরিশোধ করতে হবে।
যখন টাকা পরিশোধ করতে হবে তখন ওই ব্যক্তি হচ্ছে আমাদের জন্য পাওনাদার। তার মানে পাওনাদারের কাছে আমাদের ঋণ বাড়লো, ঋণ বাড়ার সাথে সাথে আমাদের দায় বাড়বে। তার মানে পাওনাদারকে কি করতে হবে? ক্রেডিট করে দিতে হবে। ফার্নিচার ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট করতে হবে। থ্রি, কি বলছে? রিসিভড টাকা 2 লাখ ক্যাশ ফর সার্ভিস টেন্ডার, সেবা দিয়ে নগদে গ্রহণ করা হয়েছে। তার মানে কি ক্যাশ ডেবিট, সার্ভিস টেবিল ক্রেডিট করতে হবে। 4, পেড এমপ্লয়িজ স্যালারিজ টাকা এত। পেড মানে হচ্ছে পরিশোধ। যখন আমরা পরিশোধ করব, যদি জামাদারটা বুঝতে না পারেন, খেয়াল রাখবেন, যখন আমরা পরিশোধ করব কিন্তু জামাদারটা কি হবে সঠিকভাবে আমরা ধরতে পারতেছি না, তখন যা পরিশোধ করা হবে তাকে ডেবিট করে দেবেন। যেহেতু এখানে স্যালারি পেড করা হয়েছে, তো স্যালারিজ এক্সপেন্স ডেবিট করবেন। আর যেহেতু বেতন দেওয়া হয়ে গেছে, তো এটা আমরা টাকা ছাড়া কোনো কিছু দিতে পারবো না, এই জন্য ক্যাশটাকে ক্রেডিট করতে হবে। তো আমরা এখন যদি এটা জাবেদা করি, জাবেদা যদি করি, তো প্রথমে আমাদের কি করতে হবে? একটা ঘর করে নিতে হবে। তো চলুন আমরা ঘরটা দেখি কি করবেন। ঘরটা তো আমাদের প্রথম ঘরের মতোই, আগে যা ছিল এখন সেম ঘর থাকবে। তারিখের ঘর, বিবরণের ঘর, এইভাবে 5টা ঘর থাকে আমরা জানি। তো এখন একটু ব্যতিক্রম হবে, আগে করেছিলেন বাংলায়, এখন হবে ইংলিশে। প্রথম যে ঘরটা লিখবেন সেটা হচ্ছে ডেট। ডেটের বাংলা অর্থ হচ্ছে তারিখ, সেটা আপনারা খুব ভালো করে জানেন। তারপর এখানে অ্যাকাউন্টস টাইটেল লিখতে পারেন, পার্টিকুলার লিখতে পারেন, ডিটেলস লিখতে পারেন, যে কোনো একটা শব্দ ইউজ করা যাবে। তো ডিটেইলস, ডিটেইলস। তারপর খতিয়ান পৃষ্ঠা ইংলিশটা লিখবেন লেজার ফলোইং। লেজার হচ্ছে খতিয়ান, ফলোইং হচ্ছে পৃষ্ঠা। ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, এটা হচ্ছে প্রবলেম 1। প্রবলেম 1। তো দেখুন প্রথমটা কি ছিল? ইনভেস্টেড বাই দ্য ওনার, টাকা হচ্ছে 2,50,000। ইনভেস্টেড বাই দ্য ওনার মানে হচ্ছে মালিক কর্তৃক ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে, অর্থাৎ ব্যবসায় নগদ টাকা আনা হয়েছে। ক্যাশ টাকা বাড়বে ব্যবসায় এবং মূলধন বাড়বে। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রিয়েট করতে হবে। এক, ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। এখন খেয়াল রাখবেন জাবেদা করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, কি খেয়াল রাখবেন? ডেবিটটা সামনে থাকবে এবং ক্রেডিটটা পিছনে চলে যাবে। এখানে ডেবিট এবং ক্রেডিটটা লেখার দরকার নেই। তো ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, এটা হচ্ছে আমাদের প্রথম জাবেদা। যদি ব্যাখ্যা লিখতে হয়, ব্যাখ্যা লিখতে পারবেন যে টু রেকর্ড ক্যাশ ইনভেস্টেড বাই দ্য ওনার, টাকা হচ্ছে 2,50,000 টাকা ছিল, 2,50,000 টাকা, 2,50,000। তারপর খেয়াল করুন 2 নম্বর যেটা কি ছিল? পারচেজ মেশিনারি ফর ক্যাশ, মেশিনারি নগদে ক্রয়, নগদে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। তো যন্ত্রপাতি যেহেতু ব্যবসায় ব্যবহার করতে হবে, সেহেতু আমাদের পারচেজটা বাদ দিতে হবে, কারণ আমরা ব্যবহারের উদ্দেশ্যে যখন কোনো কিছু কিনবো, তখন যা কিনবো তাকে ডেবিট করব। তার মানে কি মেশিনারি ডেবিট হবে। আর যেহেতু নগদে কিনলাম আমাদের নগদ টাকা কমে যাবে, ক্যাশ ক্রেডিট করে দিতে হবে। মেশিনারি ডেবিট, ক্যাশ ক্রেডিট, টাকা হচ্ছে 70,000। মেশিনারি ডেবিট, ক্যাশ ক্রেডিট, টাকা 70,000 ছিল, 70,000। তিন নাম্বারটা কি ছিল একটু দেখে আসি। পারচেজ স্টেশনারি অন ক্রেডিট, বাকিতে মণিহারি ক্রয়। মণিহারি যেহেতু আমরা ব্যবহার করব,
সেহেতু স্টেশনারিটাকে ডেবিট করতে হবে, স্টেশনারি ডেবিট। আর যেহেতু বাকিতে কিনলাম, যার কাছ থেকে আমরা কিনলাম সে হচ্ছে আমাদের পাওনাদার, পাওনাদার বলে আমাদের দায় বাড়বে, এই জন্য অ্যাকাউন্টস পেয়েবলকে ক্রেডিট করে দিতে হবে। স্টেশনারি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট টাকা হচ্ছে 20,000। স্টেশনারি ডেবিট, স্টেশনারি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট টাকা হচ্ছে 20,000 ছিল, 20,000। তারপর 4 নম্বর যেটা ছিল এটা, তো দেখতে হবে যে 4 নম্বরে কি ছিল। সার্ভিস রেন্ডার্ড ফর ক্যাশ, নগদে সেবা প্রদান করা হয়েছে। তার মানে কি, আমরা নগদ টাকার বিনিময়ে কাউকে কাজ করে দিলাম, যখন আমরা কাজ করে দিই তখন আমাদের নগদ টাকা বাড়ে, এর জন্য কি করতে হবে, ক্যাশ ডেবিট করে দিতে হবে। আর সেবার মাধ্যমে যে আয় হবে সেটা হচ্ছে সেবা আয়, অর্থাৎ সার্ভিস রেভিনিউটাকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকা হচ্ছে 40,000। ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ নিউ ক্রেডিট টাকা 40,000 ছিল, 40,000। এখন যেহেতু শেষ হয়ে গেল আমাদের, সেহেতু কি করতে হবে, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা যোগ করে দিতে হবে, যোগ করে এটা ক্লোজ করতে হবে। $2,50,000, $3,20,000, $3,40,000, $3,80,000, $3,80,000। ডেবিট টাকা যদি হয়, ক্রেডিট টাকা ততই হবে। আপনারা জানেন, যারা অন্যান্য গ্রুপ থেকে কমার্সে এসেছেন তাদের জন্য একটু সমস্যা হতে পারে, তবে আপনাদের জন্য মেসেজ থাকলো যে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা যারা দেয় সমান সমান থাকবে। উপরে তো অবশ্যই কোম্পানির নাম লিখতে হবে। তারপর এখন আমরা প্রবলেম 2টা দেখি। প্রবলেম 2 জার্নাল এন্ট্রি। যদি কোম্পানির নাম থাকে কোম্পানির নাম লিখে রাখবেন, জার্নাল এন্ট্রি। এখন তো প্রথমে ঘর করতে হবে আমাদের। ডেট, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, লেজার ফলোইং। এই হচ্ছে আমাদের জামাদার ঘর। ডেট, ডিটেইলস, লেজার ফলোইং, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন 1 নম্বরে যা ছিল সেটা হচ্ছে ইনভেস্টেড বাই দ্য ওনার, তার মানে কি ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। টাকা ছিল 5 লাখ, 5 লাখ। দুই, দেখেন কি ছিল, পারচেজ ফার্নিচার অন ক্রেডিট, বাকিতে আসবাবপত্র ক্রয়।
বাকিতে যদি আসবাবপত্র ক্রয় করা হয়ে থাকে আমাদের পাওনাদার বাড়বে, কারণ টাকা পরিশোধ করতে হবে ভবিষ্যতে। তো পাওনাদার হচ্ছে আমাদের দায়, অ্যাকাউন্টস পেবল ক্রিয়েট করতে হবে। আর যেহেতু ফার্নিচার কিনলাম আমরা, আসবাবপত্র কেনার সাথে কারণে একটাই থাকে, সেটা হচ্ছে ব্যবহার করতে হবে। আর ব্যবহার করার উদ্দেশ্যে যা কিনবো তাকে আমরা ডেবিট করব, তার মানে ফার্নিচার ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রিয়েট করতে হবে। টাকা হচ্ছে 1,50,000। ফার্নিচার ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। টাকা ছিল 1,50,000 টাকা, 1,50,000, 1,50,000। তারপর দেখেন 3 নম্বরে কি ছিল, রিসিভ টাকা 2 লাখ, রিসিভ টাকা 2 লাখ ক্যাশ ফর সার্ভিস টেন্ডার, সেবা দিয়ে নগদে গ্রহণ করা হয়েছে 2 লাখ টাকা। যখন আমরা কাজ করে দিই তখন আমরা নগদ টাকা পাই, নগদ টাকা পেলে নগদ টাকা বাড়বে, মানে ক্যাশ ডেবিট করতে হবে। আর সেবা দিয়ে যেহেতু আমাদের আয় হয়েছে, আয় বললে ক্রেডিট হয়, তার মানে সার্ভিস রেভিনিউ ক্রেডিট করতে হবে। অর্থাৎ জাবেদাটা কি করতে হবে, ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকা হচ্ছে 2 লাখ, ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকা 2 লাখ টাকা ছিল, 2 লাখ, 2 লাখ। এখন লাস্টের যাবে যেটা 2 নম্বর অঙ্কের, সেটা দেখি আমরা কি ছিল, পেইড এমপ্লয়ি স্যালারিজ, কর্মচারীদের বেতন পরিশোধ করা হয়েছে। যখন আমরা কোনো কিছু পরিশোধ করব তখন যা পরিশোধ করব ওইটাকে ডেবিট করব, তার মানে এখানে স্যালারিজ পরিশোধ করা হয়েছে, মানে বেতন পরিশোধ করা হয়েছে, স্যালারিজ এক্সপেন্স ডেবিট করতে হবে। আর যেহেতু পরিশোধ করে ফেলছি, আমাদের নগদ টাকায় পরিশোধ করতে হয়, ক্যাশ টাকা কমবে, ক্যাশ ক্রেডিট করতে হবে। তার মানে কি স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ ক্রেডিট হবে, সরি স্যালারিজ এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট হবে, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। টাকা ছিল 1 লাখ টাকা, 1 লাখ। এখন কি করতে হবে, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা সবগুলি যোগ করে দেবেন। আপনাদের পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই পেজে পেয়ে যাবেন। যদি ক্লাসটা ভালো লেগে থাকে আপনারা একটু আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে ক্লাসটা শেয়ার করবেন। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 9 লাখ, 9,50,000 টাকা, 9,50,000। তারপর ক্লোজ করে দিতে হবে 9,50,000। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের যদি কমার্স পার্টের ক্লাসগুলি ভালো লেগে থাকে, ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনাদের ফুল ক্লাস, এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর ফুল কোর্স আমি আমাদের কমার্স পার্ট বাই আল মাসুদ চ্যানেলে আপলোড করে দেব। আপনারা নিয়মিত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আপডেটে রাখবেন, যেন আপনারা আপনাদের ক্লাসগুলি করে উপকৃত হন। পাশাপাশি আপনাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন এই বিষয়টা, যে কমার্স পার্ট এর ক্লাস থেকে আপনাদের ফুল কোর্সটা ফ্রি করানো হবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।